সৌম্যদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। অনেকে বলেছিলেন যে আমাদের বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিসের বইটি বেরিয়েছে কিনা। তাদের বলি প্র্যাকটিসেরটা বেরিয়ে গেছে। প্র্যাকটিসের বেরোবার আগে অলরেডি 500 কপি বই শেষ হয়ে গেছে। আবার স্টক করছি, আরও 500 কপি ছাপাতে দিয়েছি প্রকাশনীকে, যেটা সোমবার থেকে পাওয়া যাবে বা সোমবার থেকে কুরিয়ার করা হবে। ঠিক আছে, তো দেখুন বইটা আমাদের বেরিয়ে গেছে, অলরেডি 500 কপি শেষ, আবার 500 কপি আমরা ছাপাতে দিয়েছি। ওকে, এই দেখুন বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট, খুব সুন্দর প্রচ্ছদপট করেছে। আমরা প্রত্যেকটা প্রচ্ছদপট কিন্তু ভেবে চিন্তে করি, হুড়ু করে প্রচ্ছদপটটা করি না। দেখুন কত সুন্দর করে প্রচ্ছদপট দেওয়া আছে। এই প্রচ্ছদপটার মানে কি, যে একটা গুরু তার শিষ্যদেরকে শিক্ষাদান করছে। ঠিক এভাবেই আমরা পুরো সমস্ত টপিক বাংলা সাহিত্যের এখানে তুলে ধরেছি। এখানে আধুনিক যুগ, প্রাচীন যুগ ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস আছে, বাংলা ব্যাকরণ আছে, টেক্সট আছে, নবম দশম শ্রেণীর অনুবাদ অনুষঙ্গ আছে, আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আর বঙ্গানুবাদ আছে, যেটা অন্যান্য প্র্যাকটিসের তেমন থাকে না। 90 নম্বরে 50টা প্র্যাকটিস সেট আছে। মোট 4650টি প্রশ্নোত্তর আছে। এছাড়া বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। আমাদের এটা নিয়ে মোট প্রাইমারি একটা বই এবং এসএলএসটির 4টা বই, এরপর আরেকটা এসএলএসটির বই বের হবে। তো প্রাইমারি কথা ছাড়ুন, বাংলা সাহিত্যের মোট 4টা বই এটা নিয়ে আর একটা বই বেরোতে চলেছে। তার মধ্যে এখন 3টা বই প্রি বুকিং হচ্ছে। শুধুমাত্র বাংলা সারথি, যেটা আধুনিক মধ্য প্রাচীন যুগের এমসিকিউ ভার্সন, সেটা এখন পাওয়া যাবে না। বাকি বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট, বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ এবং বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এই 3টা কিন্তু একসঙ্গে আমাদের বুকিং হচ্ছে। ঠিক আছে, ওই দাম বলে দেবো। দেখুন কি সুন্দর প্রচ্ছদপট বাংলা অল ইন ওয়ান। ব্যাকরণ থাকবে 1550 প্লাস এমসিকিউ, মোট 4700 প্লাস এমসিকিউ, ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস, পাঠ্য, অনুবাদন সঙ্গ, আর একটা লেখার জায়গা নেই, সেটা হচ্ছে বঙ্গানুবাদ, প্লাস বিগত বছরের প্রশ্নোত্তর সমূহ। ঠিক আছে, লেখক হচ্ছে সৌম্যদীপ মাইতি, সাইদুল মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ। ওকে, দেখুন সুন্দর প্রচ্ছদপট অঙ্কিত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বইটা। যারা প্রি বুকিং করতে চান তারা আমার দেওয়া নাম্বার আছে, হ্যাঁ, আমার দেওয়া নাম্বার খুব সুন্দর করে দেওয়া আছে। দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার 8768830230, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, ফোনে যদি না পান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন 8768830230 নাম্বারে। ওকে, তো আমি আগের দিন বলেছিলাম যে আমি প্রথম সেটটা দিয়েছি, অনেক প্রমাণ চেয়েছিলেন যে কেমন প্র্যাকটিস সেট। আমি বলেছি অলরেডি আমাদের এই বইটা যখন পরীক্ষা হয়নি তখন কিন্তু 10 দিনে মাত্র 1000 কপি শেষ হয়ে গেছিলো প্রথম সংস্করণটা। তো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় সংস্করণ। ঠিক আছে, বলতে গেলে প্রায় 1-2 ছাড়া মিস্টেক নেই বললেই চলে। ওকে, 99% অথেন্টিক বলতে পারি এই বইটা, যেটা কিন্তু বিভিন্ন স্যারদের যারা এসএসসি পড়ান বা বিভিন্ন ছাত্রদের কাছে গ্রহণযোগ্য। আর বাকি যত বই বেরিয়েছে কলেজ স্ট্রিটে আপনি দেখবেন কি বলবো, পুরো ভুলে ভরা। ঠিক আছে, তো বাছাইকৃত বই, তথ্যভিত্তিক বই, শুধু প্রশ্ন নয় তথ্য আছে নিচে নিচে 30টা 35টা সেটের পর কিন্তু আমরা বেশি দ্রষ্টব্য দিয়ে তথ্যও রেখেছি, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট তথ্য ততটা ইম্পর্টেন্ট। আর একটা কথা আমি এটাকে প্রমাণ দিয়েছিলাম অনুশীলনপত্র 1, তারপর অনুশীলনপত্র 2, তারপর দিয়েছিলাম অনুশীলনপত্র 49, আর বলেছিলাম যে বইটা বেরিয়ে গেলে অনুশীলনপত্র 50 দেবো। তো বইটা বেরিয়ে গেছিলো, যারা প্রথম 500 প্রি বুকিং করে গেছিলেন তারা আজকে নিয়ে নিলেন বা কুরিয়ার করা হচ্ছে। সোমবার থেকে আরও 500 বই ছাপাচ্ছি, আপনারা এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে প্রি বুকিং করে নেবেন। কলেজ স্ট্রিট থেকে চাইলে 20% ছাড় সহ 480 টাকা লাগবে, আর কুরিয়ার মারফত দিয়ে চাইলে পোস্ট অফিস মারফত দিয়ে চাইলে 480 প্লাস 72 552 টাকা লাগবে। ঠিক আছে, তো চলুন ভিডিও শুরু করি। হ্যাঁ, তাহলে সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে তবেই বইটি নেবেন। ঠিক আছে, না হলে দেওয়ার দরকার নেই। তাছাড়া বাংলাদেশের চৈতমালা আধুনিক যুগের রিভিউ তো দিয়েছি, প্রাচীন মধ্যযুগের রিভিউটা চাইছেন, তো কালকে আমি প্রাচীন মধ্যযুগের রিভিউটা দিয়ে দেবো। দেখুন আজ ফার্স্ট প্রশ্ন, আলোচনা করবো না উত্তর, কারণ সময় নেই, শর্টকাটে বলবো উত্তরগুলো। বাসিন্দা, 1 নম্বর প্রশ্ন, বাসিন্দা এটা কোন ভাষার শব্দ? ওকে, উত্তর হচ্ছে অপশন খ, ফার্সি ভাষার শব্দ। 2 নম্বর প্রশ্ন দেখুন, চাকু, চাকু হচ্ছে কোন ভাষার শব্দ? ওকে, চাকু দেখুন অপশন ক, তুর্কি ভাষার শব্দ। ঠিক আছে, চাকু হচ্ছে অপশন ক, তুর্কি ভাষার শব্দ। 3 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে মোট কটি বর্ণের নিজস্ব ধ্বনিরূপ নেই? প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন গ, 11টি বর্ণের। 4 নম্বর প্রশ্ন, হাতে হাতে যে লড়াই সমান হাতাহাতি, এটি কোন সমাসের উদাহরণ? সবাই এটা পারবেন, উত্তর হচ্ছে অপশন ক, ব্যতিহার বহুবীর সমাস। বাংলা ব্যাকরণের কয়েকটা প্রশ্ন আছে যেটা প্রত্যেকের ছেড়ে 1-2 করে আছে, যেটা সবার মধ্যে ডাউট সৃষ্টি হয়, কেউ এটা বলে কেউ ওটা বলে, কিন্তু যতটা পারছি অথেন্টিক করেছি।
বাংলা ব্যাকরণ ঝামেলা তো থাকবেই। বাকি সাহিত্য ইতিহাস অনুবাদ সংঘ টেক্সট কোনো ঝামেলা নেই। 5 নম্বর প্রশ্ন, আমার ব্যাগে মাছ আছে এবং যে ব্যক্তি এতক্ষণ অপেক্ষা করছেন তাকেই আমি মাছগুলো দেব, এটি কোন প্রকার বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, মিশ্র বাক্য। 6 নম্বর প্রশ্ন, তোমাকে আমাতে মিলে কাজ করতে হবে, তোমাকে আমাদের তলায় দাগ, এটি কোন কর্তার উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, সহযোগী কর্তা। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অসমাপিকা ক্রিয়ার চেহারাগত শ্রেণী নয়? উত্তর হচ্ছে অপশন ঘ, কে বিভক্তি। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, দুটি সমাপিকা ক্রিয়া থাকে কোন শ্রেণীর বাক্যে? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ঘ, যৌগিক ও জটিল উভয় বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। এবার দেখুন 9 নম্বর প্রশ্ন, কর্মদ্বারয় সমাজকে মোট কটি শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর হচ্ছে অপশন গ, 5টি শ্রেণীতে। 10 নম্বর প্রশ্ন, আমার চোখে বালি ঢুকেছে, চোখের তলায় দাগ, এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন ঘ, অধিকরণ কারক। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, তলি থেকে তুলি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, স্বরসঙ্গতি। 12 নম্বর প্রশ্ন, মদন বাণী পরাণে আকুলিল, পরাণের তলায় দাগ, এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন খ, অধিকরণ কারক। 13 নম্বর প্রশ্ন, হাতত ধরিয়া মোর দগ্ধ পরাণে, হাতত এর তলায় দাগ, এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন ঘ, করণ কারক। 14 নম্বর প্রশ্ন, তোহরে অন্তরে ময়ে ঘলিলি হাড়রি মালি, এই বাক্যে কোনটি অনুসর্গ? উত্তর হচ্ছে অপশন ঘ, অন্তরে। 15 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণের অনুবাদ করেন, কৃত্তিবাস এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, বহুব্রী সমাস। 16 নম্বর প্রশ্ন, অন্তিমকাল সমাসবদ্ধ পদ্ধতির ব্যাস বাক্য কি? উত্তর হচ্ছে অপশন গ, কালের অন্তিম। 17 প্রশ্ন, বাক্য মধ্যস্থ পদের অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করে নিচের কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, আসক্তি। একটা কথা বলি, অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের প্রশ্নগুলো মেশানো নেই কেন, অ্যাকচুয়ালি এটাই ভালো। প্রশ্ন মেশালে কিন্তু আপনারা ধরতে পারবেন না এখানে প্রশ্ন মেশানো নেই। প্রথম 30টা প্রশ্ন বাংলা ব্যাকরণ, তারপর 15টা প্রশ্ন হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস, তারপর 20টা প্রশ্ন হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস, মানে আধুনিক যুগ প্রাচীন ও মধ্যযুগ মিলিয়ে 20 + 15 35টা, ব্যাকরণ 30টা, হলো কত 30 + 35 65টা। 18 নাম্বার থাকবে টেক্সট থেকে আমি দিয়েছি এখানে 65, 18, 83টা, 6টা হচ্ছে অনুবাদ অনুষঙ্গ 89টা, আর একটা হচ্ছে বঙ্গানুবাদ, হ্যাঁ মোট 90টা। যদিও এটা এমএসসি সিলেবাস কেন্দ্র রচিত, কিন্তু আপনারা ওই 3-4টা প্রশ্ন এখান থেকে বাদ দিয়ে দেবেন, বাকি সব এসএসটির প্রশ্ন উত্তর, ঠিক আছে। শুধুমাত্র ইসলামী সাহিত্য এটা বাদ যাবে, তাও সব টপিকে নেই, আপনারা দেখতে পাবেন। ইসলামী সাহিত্য সব টপিকে আছে, কিন্তু বাকি মীর মশারফ হোসেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আর হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজ সব টপিকে নেই, ঠিক আছে। তাছাড়া সৈয়দ মুস্তফা সিরাজ তো 11-12 একটা প্রশ্ন এসছে, ওখান থেকে পড়ে রাখতে পারেন। প্রথম 30টা ব্যাকরণ। চলুন 18 নম্বর প্রশ্ন দেখে নেই। 18 নম্বর প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? উত্তর হচ্ছে অপশন গ, ভাব বাচ্চে। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, 64 কোঠা গুনিয়া লেহু, এটি কোন পদ? উত্তর হচ্ছে অপশন ক, যৌগিক ক্রিয়া। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলা উপসর্গের উদাহরণ নয়? মানে 3টা হচ্ছে বাংলা উপসর্গের উদাহরণ, একটা হচ্ছে নয়। উত্তর হচ্ছে অপশন গ, অধি হচ্ছে বাংলা উপসর্গের উদাহরণ নয়, বাকি অজ, অনা, পাতি এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, সদাচরণ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সৎ যুক্ত আচরণ। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? অশুদ্ধ বলছে সুযুক্ত অল্প সমান স্বল্প ঠিক আছে, প্রতিযুক্ত এক সমান প্রত্যেক ঠিক আছে, নযুক্ত এক সমান নাবিক ঠিক আছে, আদ্যযুক্ত অদ্য আদ্যন্ত এটা ভুল আছে, ঠিক আছে, তো এটি হচ্ছে অশুদ্ধ। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, গাড়ির কাজ ভাঙলো, এটি হচ্ছে কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, কর্ম কর্তৃবাচ্য। 24 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, মৃত্যুম মহাসন্ত যুক্ত জয়। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? উত্তর হচ্ছে অপশন গ, তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স, এই 3টি বর্ণের
স্বাভাবিক উচ্চারণ দন্তসের মতো, ঠিক আছে, এটা অশুদ্ধ। বাকি শুদ্ধ হচ্ছে বাংলায় অন্তস্থ বধ্বনি হিসাবে স্বীকৃত নয়, পবর্গের সবকটি বর্ণের ধ্বনিরূপ আছে, বিসর্গ ব্যঞ্জন বর্ণটি শব্দের মাঝে বসলে পরবর্তী ব্যঞ্জনকে দ্বিত্ব করে দেয়, এগুলো সব ঠিক আছে। অশুদ্ধ হচ্ছে অপশন গ। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অন্তস্থ বর্ণ হওয়ার পাশাপাশি দন্তমূলীয় বর্ণও বটে? উত্তর হচ্ছে অপশন ক ল। তাহলে দেখুন 27 নম্বর প্রশ্ন, তন্তুবায় শব্দটির ব্যুৎপত্তি কোনটি? উত্তর হচ্ছে অপশন ক তন্তুপূর্বক বে যুক্ত অন। এটা কিন্তু মূর্ধন্য নয় হসন্ত অন, বানানটা দেখে নিন একটু। 28 নম্বর প্রশ্ন, নিসর্গ শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর হচ্ছে অপশন গ নি পূর্বক সৃজ যুক্ত ঘং। 29 নম্বর প্রশ্ন দেখুন, সত্য শব্দটির প্রত্যয় কি? উত্তর হচ্ছে অপশন গ সযুক্ত ত, মানে দন্তস্বই ব যুক্ত তয় ব। ওকে, লাস্ট প্রশ্ন ব্যাকরণ থেকে 30 নম্বর, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিশেষণ পদ নয়? উত্তর হচ্ছে অপশন খ আসক্তি। বাকি ঋজু আসন্ন কমনীয় এগুলো বিশেষণ পদ নয় হচ্ছে আসক্তি। 30টা প্রশ্ন ব্যাকরণ থেকে শেষ। এবার 15টা প্রশ্ন হচ্ছে প্রাচীন মধ্যযুগ থেকে। মূল চর্যাপদ অর্থাৎ চর্যাকৃতি কোষের তিব্বতী অনুবাদ কে করেন? এটা জানি অনেকে ভুল বলবেন। উত্তর হচ্ছে অপশন ক পণ্ডিত শিলচারি। একটা কথা মনে রাখবেন যে মূল চর্যাপদ অর্থাৎ চর্যাকৃতি কোষের তিব্বতী অনুবাদ কে করেন? পণ্ডিত শিলচারি। এটা কিন্তু কীর্তিচন্দ্র বা নামন্ত্র চন্দ্র কীর্তি নয়। মুনিদত্ত যে সংস্কৃত টিকা নির্মল গিয়া টিকা বা তার গ্রন্থের নাম চর্যাকৃতি কোষবৃত্তি, মুনিদত্তের গ্রন্থের নামে চর্যাকৃতি কোষবৃত্তি বা তার টিকাটার নাম নির্মল গিয়া টিকা, সেই গ্রন্থটির তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা নামান্তর চন্দ্রকীর্তি, ঠিক আছে। কিন্তু মূল চর্যাপদ চর্যাকৃতি কোষের তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচারি। দেখুন তথ্য বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, আমি আগেই বলেছি দেওয়া আছে। চর্যাপদের মূল পুঁথির নাগরিক হরফে লেখা প্রতিলিপিটি বর্তমানে সংরক্ষিত আছে কলকাতার পার্ক স্ট্রিট। বর্তমান আনুষ্ঠানিক নাম হচ্ছে মাদার টেরেজা সরণি। এই পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে, ঠিক আছে। আর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি সংরক্ষিত আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি সংরক্ষিত আছে বঙ্গ সাহিত্য পরিষদে। আর চর্যাপদের মূল পুঁথি প্রতিলিপি সংরক্ষিত আছে নাগরিক হরফে লেখা এশিয়াটিক সোসাইটিতে। তা দেখুন 32 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশের পর এই কাব্যের সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ এক কপি বই কাকে উপহার দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। 33 নম্বর প্রশ্ন, কি কবরে সখী আনন্দ ওর, এটা ভাব সম্মিলন পর্যায়ের পদ, এই বৈষ্ণব পদটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ঘ বিদ্যাপতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ওকে, অপশন ঘ বিদ্যাপতি। এবার দেখুন তথ্য অনেক দেওয়া আছে যে বিদ্যাপতির কয়েকটি বিখ্যাত পদ হলো শৈশব যৌবন দর্শন ভেল, এটা বসন্তী পর্যায়ের পদ। অব মথুরাপুর মাধব গেল মাথুর পর্যায়ের পদ। হরিগেয় মধুপুর হামকুলবালা মাথুর পর্যায়ের পদ। অঙ্কুর তপন তাপে যদি যারব মাথুর পর্যায়ের পদ। আন অনুরাগে পিয়া আন দেশে গেলা মাথুর পর্যায়ের পদ। আজু রজনী হামবাগি পোহাইলু ভাব সম্মিলনের পর্যায়ের পদ। আর পিয়া জব আওব এ মজু গে, এটা ভাব সম্মিলনের পর্যায়ের পদ। আর বাকি পদগুলো তো প্রত্যেকের সিটে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তা দেখুন 34 প্রশ্ন, তিনি এক ছত্র লেখেন ও 10 ছত্র পাঠকদের দিয়া লিখাইয়া লন। চণ্ডীদাস সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? অথবা বিদ্যাপতি সুখের কবি চণ্ডীদাস দুঃখের কবি, এই মন্তব্যটি কে করেছেন? দুটোর উত্তর একই হবে। উত্তর হচ্ছে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখুন 25 প্রশ্ন, সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত মঙ্গল কাব্য ধারার কোন কবি নিজের জন্ম প্রসঙ্গে একথা বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক বিজয়গুপ্ত। 36 প্রশ্ন, কে কোন গ্রন্থে কেতদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যকে মনসার ভাসান বলেছেন? ঠিক আছে, কি বলেছেন? মনসার ভাসান। অথবা কে কোন গ্রন্থে কেতদাস ক্ষেমানন্দ ব্যতীত মহাসামঙ্গল কাব্যের আর অন্য কোনো কবির নাম বা পরিচয় উল্লেখ করেননি? উত্তর হচ্ছে অপশন ক রামগতি ন্যায়রত্ন তার বাঙ্গালা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে, যার দুটি খণ্ড, প্রথম খণ্ড 1872, দ্বিতীয় খণ্ড 1873। তাহলে মনে রাখবেন যে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থের রচয়িতাকে পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, ঠিক আছে। আর এটা কমন এসেছিল যে বঙ্গভাষা সাহিত্য গ্রন্থের ইংরেজি মানে গ্রন্থের নামটা কিন্তু এমএসসি পরীক্ষায় এসেছিল। এটা কার লেখা? ডক্টর
দীনেশচন্দ্র সেনের লেখা। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস 1939 বা 1946, এই গ্রন্থটি রচয়িতা থেকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য। ঠিক আছে, গ্রন্থটির নাম মনে রাখবেন। আর কেতস খেমন্ত রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড 1943, এই গ্রন্থটি রচয়িতা থেকে অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য, মানে সম্পাদক আর কি। ঠিক আছে, গ্রন্থগুলির নাম মনে রাখবেন। এটার অ্যান্সার হচ্ছে রামগতি নীলারত্ন তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তাব গ্রন্থে কেতস খেমন্তের মনসামঙ্গল কাব্যকে মনসার ভাষণ বলে উল্লেখ করেছেন। তবে দেখুন একটা তথ্য আছে, মানে কবি তার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের ক্ষেমানন্দ নামটি ব্যবহার করেছেন। তিনি কিন্তু নিজের আত্মবিবরণীমূলক ত্রিপদীতে কেতদাস নয়, ক্ষেমানন্দ নামটি ব্যবহার করেছেন। সাহিত্য প্রশ্ন দেখুন, ঘরান চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের সব থেকে উজ্জ্বল নারী চরিত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, রঞ্জাবতী, যিনি হচ্ছে লাউ সেন ও কর্পূর ধবল সেনের মাতা ছিলেন। লাউ সেনের প্রথম পত্নীর নাম কি? কলিঙ্গা। লাউ সেনের দ্বিতীয় পত্নীর নাম কি? কানাডা। কালডোমের পত্নীর নাম কি? লক্ষা বা লক্ষাই। সব তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তো সবচেয়ে উজ্জ্বল নারী চরিত্র রঞ্জাবতী। তথ্য দেখুন, ঘরান চক্রবর্তী 1633 শকাব্দ অর্থাৎ 1711 খ্রিস্টাব্দের 8ই অগ্রহায়ণ শুক্রবার শুক্লা তৃতীয়া তিথিতে তার অনাদিমঙ্গল কাব্য রচনা সমাপ্ত করেন। তিনি তার কাব্যে কোনো দেবীর সমাজের উল্লেখ করেননি। ঘরান চক্রবর্তী একমাত্র মঙ্গল কাব্যের কবি। ঘরান চক্রবর্তী একমাত্র মঙ্গল কাব্যের কবি যিনি তার কাব্যে সমাজের কথা উল্লেখ করেননি। কাব্যের রচনাকাল কত? 1711 খ্রিস্টাব্দ। কাব্যের শেষ হয়েছিল আর কি। ঠিক আছে, এটা পরীক্ষায় এমএসসি কমন এসেছিল। তা দেখুন 38 নম্বর প্রশ্ন, প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে, যে হোক সে হোক ভাষা কাব্য রসলয়ে। খুব ইম্পর্টেন্ট, এটি কার কোন কাব্যের উক্তি? উত্তর হচ্ছে অপশন গ, ভারতচন্দ্র রায়গুণাকর এর অনাদামঙ্গল কাব্যের উক্তি। তার সবচেয়ে যদি বলি যে মানসিংহ খণ্ড আছে, তার 3টি খণ্ডের মধ্যে একটি হচ্ছে মানসিংহ, সেই খণ্ডের উক্তি। তবে দেখুন 39 নম্বর প্রশ্ন, কবি কৃত্তিবাস ওঝা কোন বংশোদ্ভূত ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মুকুটি বা মুখোপাধ্যায় এই বংশোদ্ভূত ছিলেন। তথ্য দেখুন, তার উপাধি ছিল উপাধ্যায়, যা থেকে ওঝা শব্দটি এসেছে। কোন শব্দ থেকে ওঝা শব্দটি এসেছে? উপাধ্যায় শব্দ থেকে, সেটা তার উপাধি ছিল। ঠিক আছে, এদের মুখোপাধ্যায় উপাধি হলেও ওঝা উপাধিতে এরা বেশি পরিচিত ছিলেন। ঠিক আছে, তাহলে উপাধ্যায় থেকে ওঝা শব্দটি এসেছে, এটা মনে রাখবেন। তা চলে যাওয়ার প্রশ্ন দেখুন, ভাগবত শুনি আমি পণ্ডিতের মুখে, লৌকিক কহিল লোক শুন মহাসুখে। এটি কার কোন অনুদিত কাব্যের উক্তি? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের উক্তি। তবে দেখুন বেশি দ্রষ্টব্য দেখুন, তিনি যে সকল পাঁচালীর সঙ্গে পরিচিত ছিলেন তার প্রমাণ আমরা এই উক্তিটি থেকে পাই। তিনি তুর্কি আক্রমণের পটভূমিতে ভাগবত অনুবাদ করেন। তিনি কোন আক্রমণের বা কিসের পটভূমিতে ভাগবত অনুবাদ করেন? তুর্কি আক্রমণের পটভূমিতে ভাগবত অনুবাদ করেন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে দেখুন 31 নম্বর প্রশ্ন, কে কোন কাব্যটি সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায়ের বঙ্গভাষা লেখক গ্রন্থের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে বসে এবং অন্যান্য সমালোচকদের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসে রচনা করেন? মানে প্রশ্নটা একটু অন্যরকম হতো, কিন্তু এখানে মতান্তর আছে। হরিমোহন মুখোপাধ্যায়ের বঙ্গভাষা লেখক গ্রন্থের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে বসে, আর অন্যান্য সমালোচকদের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসে রচনা করেন। ঠিক আছে, একটা তথ্য বলছে মদন গোপাল মন্দির, একটা তথ্য বলছে বৃন্দাবনের রাধাকুণ্ড তীর। উত্তর হচ্ছে সবাই জানেন এটা, অপশন খ, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যটি। ঠিক আছে, তবে দেখুন তথ্য দেখুন যে তিনি এই কাব্যে খণ্ড শব্দটির পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। ঠিক আছে, বৃন্দাবন দাস যেমন খণ্ড শব্দটি ব্যবহার করেছেন, কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যে খণ্ড শব্দটির পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। তাহলে দেখুন 42 নম্বর প্রশ্ন, দৌলত কাজী সতী ময়নাবতীর কোন মাসের 12 মাসই সম্পূর্ণ রচনা করে যেতে পারেননি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, জ্যৈষ্ঠ। ঠিক আছে, বৈশাখ থেকে তিনি আষাঢ় রচনা করেছিলেন, জ্যৈষ্ঠ মাসে অল্প কিছু রচনা করেছিলেন, কিন্তু পুরো রচনা করতে পারেননি, সম্পূর্ণ রচনা করতে পারেননি। তার জ্যৈষ্ঠ মাসের সতী ময়নাবতীর 12 মাসি বর্ণনা। ওকে, তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, দৌলত কাজী তার লোকচন্দ্রানী ও সতী ময়না কাব্যের প্রথম খণ্ড সুফি কবি মৌলানা বা মুল্লা দাউদের হিন্দি ভাষা রচিত কাব্য চন্দায়ন বা চন্দাইন আনুমানিক 1380 খ্রিস্টাব্দ, এবং দ্বিতীয় খণ্ড মিয়া সাধারণের গুজরাটি গোয়ারি ঠেট মানে গ্রাম্য হিন্দি ভাষায় লেখা কাব্য মৈনাকোসৎ বা মৈনাসৎ আনুমানিক 1480 খ্রিস্টাব্দ অবলম্বনে রচনা করেন। ঠিক আছে, তাহলে প্রথম খণ্ড মুল্লা দাউদের হিন্দি ভাষা রচিত কাব্য চন্দায়ন বা চন্দাইন, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে
মে সাধনের গুজরাটি গয়ে ঠেট ভাষায় লেখা মৈনাক সৎ অবলম্বনে রচনা করেন। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে সৈয়দ আলাওলের আত্মপরিচয় বা আত্মবিবরণী পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে অনেকগুলো হবে। উত্তর হচ্ছে অপশন ঘ, উপরে সবগুলোই ঠিক। মানে পদ্মাবতী, সয়ফুলমূলক বদিউজ্জামাল, সেকেন্দ্রনামা, তিনটাই হবে। অনেকে দুটো বলে, কিন্তু না, তিনটা হবে। পদ্মাবতী হবে, সয়ফুলমূলক বদিউজ্জামাল হবে, আর সেকেন্দ্রনামাও কিন্তু হবে। ঠিক আছে, এই তিনটি গ্রন্থে কিন্তু মানে সৈয়দ আলাওলের আত্মপরিচয় বা আত্মবিবরণীমূলক তথ্য পাওয়া যায়। বিশেষ দ্রষ্টব্য দেখুন, আলাওল তার পদ্মাবতী কাব্যের প্রায় শুরুতেই একটি নাতিদীর্ঘ আত্মবিবরণী সংযোজন করেছেন। এছাড়া তিনি তার সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দারনামা নামক দুটি কাব্যে বিস্তারিত আত্মবিবরণী দিয়েছেন। আলাওল তৎকালীন ফতেবাদ মুলুকের জালালপুর গ্রামে, বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলায় অবস্থিত, জন্মগ্রহণ করেন। অনেকে বলেন না, শুধুমাত্র অ্যান্সার হবে সয়ফুলমূলক বদিউজ্জামাল, সেকেন্দারনামা, কিন্তু না, তিনি কি বলেছেন দেখুন, ভালো করে দেখুন, এটা কিন্তু ভালো করে দেওয়া আছে আমাদের বইতে। যে যদি বলে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সয়ফুলমূলক বদিউজ্জামাল, সেকেন্দারনামা। এই দুটি কাব্যে তিনি দীর্ঘ আত্মবিবরণী দিয়েছেন। কিন্তু যদি বলে যে আত্মবিবরণী বা আত্মপরিচয় দিয়েছেন কোন কোন গ্রন্থে, তাহলে তিনটাই হবে। কারণ আলাওল তার পদ্মাবতী কাব্যের প্রায় শুরুতেই একটি একটি দীর্ঘ একটি আত্মবিবরণী সংযোজন করেছেন, যেটা অত দীর্ঘ নয়। এছাড়া তিনি তার সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দ্রনামা, এই দুটি কাব্যে বিস্তারিত আত্মবিবরণী দিয়েছেন। বিস্তারিত বললে সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দ্রনামা হবে, নাতিদীর্ঘ বললে তোমার হচ্ছে পদ্মাবতী কাব্যের শুরুতেই একটি নাতিদীর্ঘ আত্মবিবরণী দিয়েছেন। তো দুটো আর একটা, মোট তিনটাই হবে, কিন্তু সবসময় পরীক্ষায় আসছে বিস্তারিত, তবে সয়ফুলমূলক বদিউজ্জামাল, সেকেন্দ্রনামা হবে। নাতিদীর্ঘ হলে পদ্মাবতী, সব কিছু হলে মোট তিনটা হবে। ঠিক আছে, তাহলে 44 নম্বর প্রশ্ন দেখুন, অনেকগুলো পদ দিয়েছে এখানে, যেহেতু এটা লাস্ট টপিক, আর মানে আমার হাতে স্কোপ ছিল না। কি হলো নবমী নিশি, হইল অবসান গো, এটা বিজয়া পর্যায়ের পদ। গঙ্গাধরে শিবশঙ্কর কর অনুমতি হর আগমনী, জানি জানি গো জননী যেমন পাষাণের মেয়ে, ভক্তের আকুতি, ফিরে চাও গো উমা তোমার বিধুমু ঘেরি, বিজয়া, বারে বারে কহরানি গৌরী আনিবারে আগমনী, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী গোমা, মা কি ও কেমন, মন পাবনে নৌকা বটে, বেদেশি দুর্গা বলে মনোদীক্ষা, আপনারে আপনি দেখো, যেও না মন কারো ঘরের মনোদীক্ষা। এই স্বার্থ পদগুলি রচয়িতাকে। আমি এতগুলো পদ দিতাম না, প্রত্যেক সেটে দুটো করে পদ দিয়েছি, কিন্তু লাস্ট সেটে একটু বেশি করে পদ দিয়েছি। হাতে স্কোপ ছিল না, মেনগুলো পুরো তুলে দিয়েছি। ঠিক আছে, যাতে এখান থেকে কমন আসে। উত্তর হচ্ছে দেখুন অপশন খ, এগুলি কমলাকান্ত ভট্টাচার্যের পদ। এই স্বার্থ পদগুলি রচয়িতাকে কমলাকান্ত ভট্টাচার্য, পাশে কোনটি কোন পর্যায়ের পদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আরও তথ্য আছে, সেগুলো আর দিলাম না, সেগুলো পরে ঘরে পড়ে নেবেন। ঠিক আছে, তা দেখুন 35 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ইসলামী সাহিত্যের কোন কবি 1715 খ্রিস্টাব্দে বা 1122 খ্রিস্টাব্দে গদা মল্লিকার পুঁথি রচনা করেন? এটা আপনাদের পড়তে হবে না, এটা ইসলামী সাহিত্য। তো উত্তর হবে অপশন গ, শেখ সাদি। ঠিক আছে, শেখ সাদি গদা মল্লিকার পুঁথি 1715 খ্রিস্টাব্দে রচনা করেন। তথ্য পড়া দরকার নেই, বাস 15টা হচ্ছে প্রাচীন মধ্যযুগ শেষ। এবার আধুনিক যুগ 20টা হবে। তারানাথ তর্কবাচস্পতির প্রতিবাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বইটি লেখেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, আবার অতি অল্প হইল। মানে অ্যাকচুয়ালি এটা অতি অল্প হইলো আর আবার অতি অল্প হইলো দুটোই হবে, কিন্তু অপশনে যেহেতু অতি অল্প হইলোটা নেই, তাই আবার অতি অল্প হইলো হবে। যদি দুটো অপশন থাকে তাহলে ক খ উভয় সঠিক হবে। ঠিক আছে, তা তর্ক বাচস্পতির প্রতিবাদে তিনি অতি অল্প হইলেও লিখেন 1873, আবার অতি অল্প হইলেও লিখেন 1873। যেহেতু ওটা নেই, তাই এখানে শুধুমাত্র একটাই হবে, আবার অতি অল্প হইল। তাহলে দেখুন 47 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছোটগল্প অবলম্বনে কোন পরিচালক সিনেমা নির্মাণ করেন? উত্তর হচ্ছে অপশন ক, তপন সিংহ। তারপর দেখুন 48 নম্বর প্রশ্ন, যেটা অনেকের ডাউট সৃষ্টি হবে, তাই আমি প্রমাণ নিয়েই হাজির হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটির প্রথম সংস্করণ 1933 ভাদ্র 1940 কাকে উৎসর্গ করেন? সবাই বলবেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু না, অপশন হবে অপশন ঘ, কাউকেই নয়। ঠিক আছে, ভালো করে বুঝুন। যদি বলতো তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেন, পরীক্ষা এটাই আসবে যে তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেন, সবাই বলবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সবাই তো এটাই বলবেন। যদি ঘুরিয়ে দেয়, আমরা অ্যাকচুয়ালি প্রশ্নটা এটা দিতাম না, কিন্তু এটা 99% স্টুডেন্ট জানে না। যদিও আমাদের বইটার গুরুত্ব হচ্ছে এটাই যে আমরা কিছু জানাবো, কিছু হচ্ছে কমনযোগ্য প্রশ্ন দেবো, কিছু হচ্ছে মিডিয়াম দেবো, কিছু সহজ কঠিন মিডিয়াম থাকবে, কিছু কমনযোগ্য থাকবে, আর কিছু টাফ প্রশ্ন যেগুলো আপনারা জানেন না, সেগুলো জানানোর কর্তব্য আমাদের, কারণ সব রকমের প্রশ্ন জেনে রাখতে হবে।
তাসের দেশ নাটকটি উৎসর্গ করছেন, যেটা বললেন যে সুভাষচন্দ্র বসুকে তিনি তাসের দেশ নাটকটি উৎসর্গ করেছেন। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। কিন্তু আমরা বলেছি কি তাসের দেশ নাটকটির প্রথম সংস্করণ 1933 বা ভাদ্র 1940 তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশান খ, কাউকেই নয়। ঠিক আছে, অনেকে বলবেন প্রমাণ দিন। যদিও এই নাটকটির দ্বিতীয় সংস্করণ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। ঠিক আছে, নাটকটির দ্বিতীয় সংস্করণ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। প্রথমটা তিনি কাউকে উৎসর্গ করেননি, দ্বিতীয় সংস্করণ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন, এটা মনে রাখবেন। ওকে, পরীক্ষা ওরকম আসে না, পরীক্ষায় উনি বলছে কাকে উৎসর্গ করেন, সেটা সুভাষচন্দ্র বসুকেই হবে অ্যান্সার। কিন্তু প্রথমটা তিনি কাউকে উৎসর্গ করেননি, দ্বিতীয়টা তিনি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। জাস্ট ঘোরানোর জন্য প্রশ্নটা দিয়েছি, পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু আমরা এসব প্রশ্ন দিয়ে থাকি, নাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না, এটা কিন্তু আমাদের মেন বইতে নেই। তো অনেকে বলে প্রমাণ দিন, সেই প্রমাণটাও আমরা নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, কারণ অনেকে প্রমাণ চাইছেন, তো সেটা আমি দেবো। দেখুন প্রথম সংস্করণটা এখানে দেওয়া নেই, কারণ সেটা কাউকে উৎসর্গ করেননি। দেখুন তাসের দেশ, ঠিক আছে, উৎসর্গ দেখুন কল্যাণী ও শ্রীমান সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করিলাম, শান্তিনিকেতন মাঘ 1345, মানে 1940, দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণ দিতে পারিনি কারণ সেটা মানে নেই আর কি, কিন্তু দ্বিতীয় সংস্করণ দেখুন 14ই জানুয়ারি 1939 বা মাঘ 1345 শান্তিনিকেতন উৎসর্গ করেছেন কাকে? কল্যাণী ও শ্রীমান সুভাষচন্দ্র বসুকে। ঠিক আছে, দ্বিতীয় সংস্করণ তিনি উৎসর্গ করেছেন যেটা 1939 বা 1345 বঙ্গাব্দে প্রকাশিত, কিন্তু প্রথম সংস্করণ তিনি কাউকে উৎসর্গ করেননি, এটা জেনে রাখবেন, এইসব প্রশ্ন কিন্তু ঘুরাতে পারে। তবে দেখুন 49 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মেন বইতে দেওয়া আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে ভিকু নামক ডাকাতের জীবন বৃত্তান্তকে দেখানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, প্রাগৈতিহাসিক গল্পে। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, লীলা মজুমদার তার কোন গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন খ, আর কোনোখানে, হ্যাঁ, নামক স্মৃতিমূলক গ্রন্থের জন্য। 11 প্রশ্ন, সত্যেন্দ্র বাদুড়ির কোন উপন্যাসের পূর্ব নাম ছিল মীনা কুমারী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, চিত্রগুপ্তের ফাইল। এই মীনা বানানটা দীর্ঘই হয়, অনেক সময় হ্রস্বই হয়, কুমারী বানানটা দীর্ঘই হয়। বাংলা প্রশ্ন দেখুন খুব ইম্পর্টেন্ট, ওয়াল্টার ভিলাথিয়ারের দ্য লিসেনার এর ছায়া অবলম্বনে শক্তি চট্টোপাধ্যায় কোন কবিতাটি রচনা করেন? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার্ট দিয়ে রাখবো। উত্তর হচ্ছে অপশন খ, অবনী বাড়িয়াছ। তা দেখুন 53 প্রশ্ন, হাংরাস এই গ্রন্থটি বা উপন্যাসটি রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, সুভাষ মুখোপাধ্যায়। ওকে, তাহলে দেখুন 54 প্রশ্ন, ল্যাবরেটরি নাটকটি রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, বিনয় ঘোষ। ওকে, যদি তিনি প্রাবন্ধিক, কিন্তু তিনি একটি উপন্যাস, মানে উপন্যাসটির নাম হচ্ছে 304, একটি নাটক, নাটকটির নাম হচ্ছে ল্যাবরেটরি, একটা তিনি ছোট গল্প রচনা করেছিলেন। তাহলে 55 প্রশ্ন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, সূর্যের দেশে মনুষ্যত্বে কিছু অভাব, এটি কোন কবির বিখ্যাত উক্তি? এটা একটি কবিতার বিখ্যাত লাইন আর কি, উক্তি বলেছে। উত্তর হচ্ছে অপশন খ, বিষ্ণুদের। ঠিক আছে, তাহলে 56 প্রশ্ন, কালের পুতুল, উত্তর 30, সাহিত্য চর্চা ও হঠাৎ আলো ছলকানি এই প্রবন্ধ গ্রন্থগুলি রচয়িতাকে? তাহলে এগুলো কিন্তু প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, এর রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক, বুদ্ধদেব বসু। দেখুন এখানে কিন্তু পরকে বর নয়, দুটো প্লাস একটা, তিনটা কাল লেখা দিয়েছে, কারণ মাদ্রাসায় কিন্তু 4-5টা কাল লেখা এসেছিল, আরও বেশি, সব কিছু মিলিয়ে আর কি। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আধুনিক যুগ থেকে কিন্তু 3টা কাল লেখা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বুদ্ধি করে প্রশ্নগুলো করা হয়েছে। তারপর দেখুন 57 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, ছায়ানট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে দেখুন 58 প্রশ্ন, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? যেহেতু মাদ্রাসায় একটাও আসেনি, কিন্তু এসএলএসটিতে গৃহদার প্রকাশকাল এসেছিল, তো আমরাও একটা উপন্যাস বা কাব্যগ্রন্থ নাটকের প্রকাশকাল দিয়েছি প্রত্যেকটা সেটে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে অপশন গ, 1957 খ্রিস্টাব্দ, মানে আগস্ট 1957 খ্রিস্টাব্দ বা 1364 বঙ্গাব্দ। আর রচনাকাল বললে মার্চ 1934 খ্রিস্টাব্দ বা 1340 বঙ্গাব্দ। ঠিক আছে, তো কাব্যগ্রন্থের প্রকাশ করেছে 1957 খ্রিস্টাব্দ, আগস্ট মাস। তো দেখুন 59 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন? শুধু তিনি 2-3টা পত্রিকার সম্পাদক ছিলেন, কিন্তু এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন খ, তিনি চিত্রলেখা পত্রিকার সম্পাদক ছিলেন। তো দেখুন 60 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ গ্রন্থটি কার লেখা? তার আরেকটা কিন্তু, আরও 2-3টা কিন্তু কার লেখা দিয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, রাজশেখর বসু। ঠিক আছে, ভারতের খনিজের প্রবন্ধ গ্রন্থ, যদি তিনি গল্পগ্রন্থের রচয়িতা বেশিরভাগ রাজশেখর বসু।
তো এর উল্টোটা দিয়েছে, মাদ্রাসা যেমন দিয়েছে না যে মানে বুদ্ধদেব বসুর কাব্য সাহিত্যে আছে জাপানি জানালা ভ্রমণ কাহিনী থেকে প্রশ্ন দিয়েছে, কাজী নজরুল ইসলাম কাব্য সাহিত্যে আছে তার উপন্যাস দিয়েছে বাঁধনহারা। তো ভারতের খনিজ প্রবন্ধ গ্রন্থ কিন্তু রাজশেখর বসু সেটা মানে গল্প লেখে, তো সে ভারতের খনিজ প্রবন্ধ গ্রন্থটি রাজশেখর বসুর লেখা। দেখুন এখানে কিন্তু প্রবন্ধ গ্রন্থ বা উপন্যাস কি গল্প গ্রন্থ সেটা কিন্তু মেনশন করেননি, তারা এইভাবে প্রশ্ন করেছে। দেখুন এখানে প্রবন্ধ গ্রন্থ বলেছে যদিও এই কালে পুতুলের ক্ষেত্রে, বাকি দেখুন ল্যাবরেটরি নাটক এটা বলেছে, কিন্তু হাংরাজ গ্রন্থ বলেছে, উপন্যাসের কিন্তু নাম দেয়নি চালাকি করে, ঠিক আছে। আর দেখুন তোমার ভারতের খনিজ এটা কিন্তু প্রবন্ধ গ্রন্থ, এটা কিন্তু গ্রন্থ বলে চালাকি করে নাম দেয়নি, কিছু কিছু ক্ষেত্রে উচ্চ রেখেছে, কিছু কিছু ক্ষেত্রে দিয়েছে, ঠিক আছে। ভারতের খনিজ প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা হচ্ছে রাজশেখর বসু, অপশন ক। তাহলে ধরুন 61 নম্বর প্রশ্ন, স্বদেশ ও সাহিত্য প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? এখানে বলেছি প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে। তো স্বদেশ ও সাহিত্য এটা প্রবন্ধ গ্রন্থ বলে দিয়েছে, এর রচয়িতা কে ছিলেন? দেখুন উত্তর হচ্ছে অপশন ঘ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন তিনি বিশেষত কথাসাহিত্যিক, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার, বিশেষত প্রবন্ধগ্রন্থ লিখেছে, তার একটা প্রবন্ধগ্রন্থ তুলে ধরেছে, সব চারি করে প্রশ্ন করা হয়েছে। 62 নম্বর প্রশ্ন, রণা চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, তেল নুন লকড়ি, তার প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ। তার দেখুন 63 নম্বর প্রশ্ন, ধীরেন্দ্রলাল রায় তার নূরজাহান নাটকটি কাকে উৎসর্গ করেন? উৎসর্গ কিন্তু প্রত্যেকটা একটা করে দিয়েছে, ঠিক আছে। নূরজাহান দেখুন দন্তের দীর্ঘও হবে না, বেশিরভাগ দীর্ঘও আছে, প্রচ্ছদ পর দেখুন দন্তের হ্রস্বও আছে, হ্যাঁ। ধীরেন্দ্রলাল রায় তার নূরজাহান নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন খ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। তারপর দেখুন 64 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের অসমাপ্ত নাটক হচ্ছে গৃহলক্ষ্মী, সেই গৃহলক্ষ্মীকে সমাপ্ত করেন? গিরিশচন্দ্র ঘোষের অসমাপ্ত নাটক গৃহলক্ষ্মী কে সমাপ্ত করেন? উত্তর হচ্ছে অপশন খ, দেবেন্দ্রনাথ বসু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এগুলো। তাহলে দেখুন 65 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ রচিত উপন্যাস কোনটি বা শেষ প্রকাশিত উপন্যাস কোনটি? মনে রাখবেন রাজবংশ ওয়াইফ ইংলিশ উপন্যাস ওটা বাদ দিন, তাছাড়া বঙ্কিমচন্দ্রের বাংলা উপন্যাসের সংখ্যা হচ্ছে 14টি, তার মধ্যে শেষ উপন্যাস কোনটা? ওকে, শেষ উপন্যাস হচ্ছে অপশন খ, সীতারাম, যেটি প্রচার পত্রিকায় প্রকাশিত। তার 14টি বাংলা উপন্যাসের মধ্যে মানে রাজবংশ ওয়াইফ তো ইন্ডিয়ান ফিল্ডে প্রকাশিত, ওটা বাদ দিন, 14টি বাংলা উপন্যাসের মধ্যে প্রথম 3টা উপন্যাস হচ্ছে কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, ঠিক আছে। বাকি 10টা উপন্যাস কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর শেষ রচিত বা প্রকাশিত উপন্যাস হচ্ছে সীতারাম, যেটি হচ্ছে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, তারপর দেখুন আধুনিক যুগ শেষ 20টা প্রশ্ন, এবার হচ্ছে টেক্সট থেকে। ওকে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, বিদ্যুৎ বা তড়িৎকে বোঝানো হয়েছে। তাহলে দেখুন 67 নম্বর প্রশ্ন, মণিখচিত আংটিতে খোদাই করা ছিল? উত্তর হচ্ছে অপশন গ, রাজার নাম। তাহলে দেখুন 68 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন প্রবধাংশে মানে প্রবন্ধের একটা অংশ, প্রবন্ধাংশে লেখিকা কোন ক্ষুদ্র গাড়িগুলিকে খেলনা গাড়ির সঙ্গে তুলনা করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, হিমালয়ান রেলগাড়িকে, ঠিক আছে। অপশন গ, হিমালয়ান রেলগাড়িকে। দেখুন বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, নামটা মনে রাখবেন, বাংলা অল ইন ওয়ান, পুরো বাংলা হচ্ছে সমস্ত টপিক দেওয়া আছে এখানে। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারায়, উদ্ভিদাংশটির মাধ্যমে যে ভাবনা ব্যক্ত হয়েছে তা হলো? উত্তর হচ্ছে অপশন ক, পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না। তাহলে দেখুন 70 নম্বর প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বৃক্ষপল্লবের সঙ্গে ড্যাশ, এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে শুনছি, শূন্যস্থান পূরণ করুন, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, সমীরণের। তথ্য দেখুন, অধিকাংশটি প্রণব চৌধুরী বর্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এই প্রবন্ধটি লেখকের বিচিত্র প্রবন্ধ, হ্যাঁ, এর অন্তর্গত। বিচিত্র প্রবন্ধ অ্যাকচুয়ালি প্রবন্ধ সংকলনটা বলা ভুল, কারণ প্রণব চৌধুরীর, মনে রাখবেন এটা আমি এডিট করতে ভুলে গেছি, জানিয়ে দিই আমাদেরকে, সবাই বিচিত্র প্রবন্ধ বলে, অ্যাকচুয়ালি বিচিত্র প্রবন্ধটা কী সেটা আপনারা জানেন না, ঠিক আছে। প্রণব চৌধুরীর যে প্রবন্ধ সংগ্রহ আছে দুটো খণ্ড আছে, ঠিক আছে। প্রণব চৌধুরীর প্রবন্ধ সংগ্রহের কটা খণ্ড? দুটো খণ্ড। প্রথম খণ্ডে দুটো ভাগ আছে বা দুটো বিষয় আছে, তার আন্ডারে প্রবন্ধ আছে, বা দুটো হেডলাইন্স আছে তার আন্ডারে প্রবন্ধ আছে।
আর দ্বিতীয় খণ্ডেও কিন্তু দুটো হেডলাইন্স আছে, তার আন্ডারে প্রবন্ধ আছে। তো এই বিচিত্র প্রবন্ধ কিন্তু মানে এই বর্ষা প্রবন্ধ কিন্তু তার বিচিত্র বলে যে প্রবন্ধটা আছে, মানে বিচিত্র যে লিস্ট আছে বা বিচিত্র প্রবন্ধ যে লিস্ট আছে দ্বিতীয় খণ্ডে, সেই তালিকার এটা অন্তর্ভুক্ত। ওকে, তাহলে বিচিত্র প্রবন্ধ কেন হবে? মূল হচ্ছে প্রবন্ধ সংগ্রহ দ্বিতীয় খণ্ড, তার বিচিত্র বলে একটা হেডলাইন্স বা বিচিত্র প্রবন্ধ আছে, তার আন্ডারে হচ্ছে বর্ষা প্রবন্ধ, যেটা সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন। তাহলে দেখুন 71 প্রশ্ন, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে? এখানে দাশরথী বলতে কাকে বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সমাহার কিন্তু এইগুলো। উত্তর হচ্ছে অপশন খ, শ্রীরামচন্দ্রকে। ঠিক আছে, দশরথের পুত্র দাশরথী, হ্যাঁ, বড় পুত্র শ্রীরামচন্দ্রকে। ওকে, তারপর দেখুন 72 নম্বর প্রশ্ন, সম্ভবত 3022 বিসিতে ইজিপ্টে কার রাজত্বকাল থেকে স্বর্ণযুগের শুরু হয়? উত্তর হচ্ছে অপশন গ, মেনিসের। হ্যাঁ, মেনিসের রাজত্বকাল থেকে স্বর্ণযুগের শুরু হয়। তথ্য দেখুন, আজ থেকে ঠিক 5000 বছর আগে এই 3022 বিসিতেই একবার হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল। কত বছর পর হ্যালির ধূমকেতু আসে? মনে রাখবেন 76 বছর পর পর এই হ্যালির ধূমকেতু আসে। তা দেখুন 73 প্রশ্ন, সেই সময় কলকাতা থেকে বিলেতে চিঠি যেতে সময় লাগতো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন গ, জাহাজে 18 দিন আর প্লেনে হচ্ছে 8 দিন। 74 প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অধিকাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর হচ্ছে অপশন ক, আফ্রিকা মহাদেশকে। এই ধরনের প্রশ্ন কিন্তু দুর্দান্ত প্রশ্ন, সহজ ভাববেন না, কারণ এগুলি পরীক্ষায় গুলাবে। ঠিক আছে, 75 প্রশ্ন, কলকাতার যানবাজারের এক ধনী বাঙালি প্রীতিরাম দাস প্রচুর টাকা রোজগার করে কত খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে আসেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1777 খ্রিস্টাব্দে। টেক্সটে কিন্তু সাল আসে না, আমি কিন্তু বুদ্ধি করে সাল দিয়েছি। ঠিক আছে, যাতে মনে রাখতে পারেন আপনারা। দেখুন তথ্য দেখুন, 1804 খ্রিস্টাব্দে তার কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের সঙ্গে হরেকৃষ্ণ দাস, স্থানীয় নাম হচ্ছে হারু ঘরামি, ও রামপ্রিয়া দেবীর কন্যা রানী রাসমণির বিবাহ হয়। রানী রাসমণির কার সঙ্গে বিবাহ হয়? হরেকৃষ্ণ দাসের সঙ্গে। কত খ্রিস্টাব্দে? 1804 খ্রিস্টাব্দে। তো রাজচন্দ্রের পিতার নাম কি? মানে কনিষ্ঠ পুত্র রাজচন্দ্র, তার পিতার নাম হচ্ছে প্রীতিরাম দাস। আর রাসমণির বাবা মার নাম কি? হরেকৃষ্ণ দাস, স্থানীয় নাম হারু ঘরামি ও রামপ্রিয়া দেবী। এইখান থেকে যদি প্রশ্ন হয় সেটাও কিন্তু কমন বলে গণ্য হবে, কারণ তথ্যও ইম্পর্টেন্ট, প্রশ্ন ইম্পর্টেন্ট। তা দেখুন 76 প্রশ্ন দেখুন, একাকারে, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। হ্যাঁ, একাকারে কবিতায় কবি যে সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাশনে একাকারে প্রার্থনা করেছেন তা হলো? উত্তর হচ্ছে অপশন গ, জগৎ জোড়া। 77 নম্বর প্রশ্ন, বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ কি? বহুরূপী দেখে নেওয়া। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার। তা দেখুন বাংলা অল ইন ওয়ান 78 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। এর মধ্যে প্রথমটি শুধু কোন অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে অপশন ক, আবিধানিক অর্থ প্রকাশ করে। আর দ্বিতীয়টা লক্ষণা অর্থ প্রকাশ করে, আর তৃতীয়টা ব্যঞ্জনা অর্থ প্রকাশ করে। তো অভিধা হচ্ছে আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান বোঝায়। ঠিক আছে, তাহলে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলছেন কি কি? অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। ঠিক আছে, মনে রাখবে। তা দেখুন 79 নম্বর প্রশ্ন, আমি প্রত্যেকটা কিন্তু একটা দুটো করে উৎস দিয়েছি, যেটা এমএসসি পরীক্ষা এসেছিল। দেখুন এখানে উৎস দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নানাবিদ্যার আয়োজন প্রবন্ধটি তার কোন আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? তার মোট 3টা আত্মজীবনী গ্রন্থ আছে। কি কি? জীবনস্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়। জীবনস্মৃতি হচ্ছে 1912 বা 1319, ছেলেবেলা হচ্ছে 1940 বা 1347, আত্মপরিচয় হচ্ছে 1943 বা 1350। তো নানাবিদ্যার আয়োজন প্রবন্ধটি এখান থেকে প্রশ্ন এসেছিল, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আত্মজীবনী প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ক, জীবনস্মৃতি। 25 জুলাই 1912 বা 1319, শুধুমাত্র 1912, এটা মনে রাখলেই হয়ে যাবে। তথ্য দেখুন, এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিষ্ণুবাবু রবিবার সকালে গান শেখাতে আসতেন। বাকি কে কী শেখাতে আসতেন সেগুলো সব দেওয়া আছে, এটা কম পড়ে গেছিলো। ঠিক আছে, তাই আমি এটা অ্যাড করে দিয়েছি যে রবিবার সকালে
রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গান শেখাতে আসতেন? বিষ্ণুবাবু। ওকে। ৮০ প্রশ্ন, মাদ্রাজে ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত সাঁতারে ইন্ডিয়া রেকর্ড কার দখলে ছিল? উত্তর হচ্ছে অপশন খ, মহারাষ্ট্রের প্রতিযোগী রমা যোশীর দখলে ছিল। তথ্য দেখুন, এই চ্যাম্পিয়নশিপে 200 মিটার ব্রেস্ট স্ট্রোক 3 মিনিট 32 সেকেন্ড শেষ করে হিয়া মিত্র বাংলাকে প্রথম সোনা জিতিয়েছিল। ঠিক আছে। তবে দেখুন 81 প্রশ্ন, ফাইট কোনি ফাইট কোনি উপন্যাসের সাল কত? 1975 বা 1382। হ্যাঁ, জুলাই 1975। 1975 বললেই হবে। 1975 উপন্যাসের কোন পরিচ্ছেদে প্রথম এই স্লোগানটি উল্লেখ পাওয়া যায়? মোট কোন উপন্যাসের 14টা পরিচ্ছেদ আছে সবাই জানো। 14টি পরিচ্ছেদের মধ্যে কোন পরিচ্ছেদে প্রথম এই ফাইট কোনি ফাইট স্লোগানটি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, দ্বিতীয় পরিচ্ছেদে। ঠিক আছে। প্রথম পরিচ্ছেদের একদম প্রথমে কিন্তু বারণী উৎসবের কথা আছে, এগুলো আমি দিয়েছি আমার বইতে, অসুবিধা নেই। তথ্য বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, এই উপন্যাসটি মানে কোন উপন্যাসটি মতি নন্দী কাকে উৎসর্গ করেন? তার 3 কন্যা আনন্দরূপা, অমৃতরূপা ও অনন্তরূপাকে উৎসর্গ করেন। ঠিক আছে। তো 81 শেষ। আমাদের বইয়ে মানে প্রত্যেকটাতে কিন্তু 6টা করে অনুবাদ অনুষঙ্গ থাকে। লাস্ট সেটে আমাদের স্কোপ ছিল না, আমাকে 8টা প্রশ্ন দিতেই হতো, যার ফলে আমি লাস্ট সেটে কিন্তু 8টা অনুবাদ অনুষঙ্গ থেকে দিয়েছি। এই বইয়ে আপনারা মোট 302টা মানে 49টা সেটে 6টা করে, আর লাস্ট সেটে 2টো বেশি, মানে 50 × 6 + 2 302টা প্রশ্ন অনুবাদ অনুষঙ্গ থেকে কমন পাবেন, মানে আসছে বইতে, তার মধ্যে 90% প্রশ্ন কমন পাবেন। তাহলে দেখুন 82 নম্বর প্রশ্ন, কবিরকে কেন্দ্র করে রচিত ক্ষিতিমোহন সেনের বহু পরিশ্রমের ফসল কবির গ্রন্থটি মোট কয়টি খণ্ডে বিভক্ত? অথবা মোট কয়টি খণ্ডে কবিরের রচনা সংকলন ও অনুবাদ করেন ক্ষিতিমোহন সেন? কবির এই বিখ্যাত গ্রন্থটি রচনা থেকে ক্ষিতিমোহন সেন, অনেকে থাকতে পারে। তো এটি কটি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 4টি খণ্ডে। ঠিক আছে, কবিরটা 4টি খণ্ডে বিভক্ত। তথ্য বিশেষ দ্রষ্টব্য বহু আছে, সেগুলো এখন আর পড়াচ্ছি না। 83 প্রশ্ন দেখুন, একটু বড়, মানে সমগ্র একত্রিতভাবে দিয়ে দিয়েছি। আপনাদের উদ্দেশ্য পরীক্ষা করা প্লাস আপনারা সব তথ্য জানতে পারেন, সেই জন্য ব্যবস্থা নেওয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা 1866 উপন্যাসকে উর্দুতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরীর হাট 1883 উপন্যাসকে উর্দুতে দুলহান নামে, নৌকাডুবি 1906 উপন্যাসকে উর্দুতে তুফান নামে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব 1917 উপন্যাসকে উর্দুতে সপেরার নামে, আর ষোড়শী 1927 নাটককে উর্দুতে আউরত নামে কে অনুবাদ করেন? দেখুন কত অনুবাদ। কপালকুণ্ডলা উপন্যাসকে উর্দুতে নাম জানা যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরীর হাট 1883 উপন্যাসকে উর্দুতে দুলহান নামে, নৌকাডুবি উপন্যাসকে উর্দুতে কী নামে? তুফান নামে, যা প্রকাশ 1906। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব 1917 উপন্যাসকে সপেরার নামে, আর ষোড়শী 1927 নাটককে উর্দুতে আউরত নামে কে অনুবাদ করেন? সব একই উত্তর, তাই 100কে দিয়ে দিয়েছি, হাতে স্কোপ ছিল না। উত্তর হচ্ছে অপশন ক, মুন্সি প্রেমচন্দ। ঠিক আছে। তথ্য বিশেষ দ্রষ্টব্য দেখুন, তাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলে অভিহিত করায়। তাহলে হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? মুন্সি প্রেমচন্দকে। ঠিক আছে। তার রঙ্গাত্মক অনুভূতি প্রমণ গভীর জীবনচরিত লিখেছেন কে? তার সুপরিচিত পুত্র অমৃত রায়। জীবনচরিতের নাম কি ছিল? প্রেমচন্দ। গ্রন্থটি বাংলা অনুবাদ করেছেন শেখর বসু, বইটির চিত্রগুলি অঙ্কন করেছেন সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। সব তথ্যগুলো দেওয়া আছে। 84 নম্বর প্রশ্ন দেখুন, গোপীনাথ মহন্তীর দানাপানি সাল হচ্ছে 1950 নামক ওড়িয়া উপন্যাসটি 1980 খ্রিস্টাব্দে দানাপানি নামেই বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ, শৈল শর্মা। ঠিক আছে, সব তথ্য পেয়ে যাবেন। তবে দেখুন তথ্য দেওয়া আছে। তো বাংলায় উদিত এই উপন্যাসের ভূমিকা অংশটি লিখেছেন চিন্তামণি বেহেরা। ঠিক আছে। মূল দানাপানি 1955, উপন্যাসটি 1985 খ্রিস্টাব্দে দ্য সারভাইভর নামে ইংরেজিতে ভাষায় অনুবাদ করেন বিক্রম দাস। ইংরেজি ভাষায় বিক্রম দাস 1985 খ্রিস্টাব্দে দ্য সারভাইভর নামে, বাংলা ভাষায় শৈল শর্মা 1980 খ্রিস্টাব্দে দানাপানি নামেই অনুবাদ করেন। ঠিক আছে। তো বাকি তথ্য পরে পড়াবো, তাদেরকে পড়িয়ে দেই যে এই উপন্যাসে মানে দানাপানি উপন্যাসে বাস্তব জীবনের সমস্যা, সংকট ও জীবন সংগ্রামের চিত্র রয়েছে। দানাপানির তীব্রদ্বন্দ্ব অর্থাৎ চাকরি ক্ষেত্রে পদোন্নতির সমস্যা হচ্ছে উপন্যাসের কেন্দ্রীয় বিষয়। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র দেখুন, বলি দত্ত যে প্রধান চরিত্র, তিনি ছিলেন সাফল্যকামী ও যোজনাকামী, আর সরোজিনী বলি দত্তের স্ত্রী প্রমুখ। যদি পরীক্ষায় আসে বলি দত্ত, সরোজিনী এগুলি কোন উপন্যাসের চরিত্র? এগুলি হচ্ছে তোমার দানাপানি উপন্যাসের চরিত্র। রচয়িতা কি? গোপীনাথ মহান্তি। ঠিক আছে, সব তথ্য পেয়ে যাবেন।
তাও দেখুন 25 নম্বর প্রশ্ন একটু বড়। কোন নাট্যকারের চিফ মিনিস্টার নাটকটি হিন্দিতে অনুবাদ করেন ললিত দেশাই? হ্যাঁ, দম্ভদ্বীপ এবং সখারাম বাইন্ডার 1972। নাটক দুটি হিন্দিতে অনুবাদ করেন সরোজিনী বর্মা। ঘুষিরাম কোতোয়াল 1972 নাটকটি হিন্দিতে অনুবাদ করেন ডক্টর দামোদর খালসে। গীত এবং মিথ্যা কি কাহিনী নাটক দুটি হিন্দিতে অনুবাদ করেন বসন্ত দেব। কাচ্চি ধূপ নাটকটি হিন্দিতে অনুবাদ করেন মুরলীধর জগতাপ। প্রশ্নটা কিন্তু দেখুন একটার মধ্যে 5টা প্রশ্ন লুকিয়ে রয়েছে। কোন নাট্যকারের চিফ মিনিস্টার নাটকটি হিন্দিতে অনুবাদ করেন ললিত দেশাই। ঠিক আছে। দম্ভদ্বীপ এবং সখারাম বাইন্ডার 1972 নাটকটি হিন্দিতে অনুবাদ করেন কে? সরোজিনী বর্মা। খুশিরাম কোতোয়াল 1972 নাটকটি হিন্দিতে অনুবাদ করেন কে? ডক্টর দামোদর খালসে। গীত এবং মিথ্যা কি কাহিনী নাটকটি হিন্দিতে অনুবাদ করেন কে? বসন্ত দেব। আর কাচ্ছি ধূপ নাটকটি হিন্দিতে অনুবাদ করেন কে? মুরলীধর জগতাপ। এটা কোন নাট্যকারের? মূল নাট্যকারের নাম হচ্ছে, সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন খ, বিজয় তেন্ডুলকারের। ঠিক আছে। অ্যাকচুয়ালি এই নাটকগুলি অনুবাদ কারা করেন পরীক্ষায় সেটাই আসে। এই নাটকগুলি অনুবাদ কারা করেন পরীক্ষায় সেটা আসতে পারে, কিন্তু আমাদের স্কোপ ছিল না, তাই একত্রে সব দিয়ে দিয়েছি। বিশেষ দ্রষ্টব্য দেখুন, মাত্র 11 বছর বয়সে তিনি প্রথম নাটক লেখা শুরু করেন। বিজয় তেন্ডুলকার প্রথম কত বছর বয়সে নাটক লেখা শুরু করেন? মাত্র 11 বছর বয়সে। ঠিক আছে। তিনি বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। তার শেষ চিত্রনাট্য হলো ঈশ্বর মাইম কোং। ঈশ্বর মাইম কোং 2005 সালে। এটি আসলে গল্পকার দিব্যেন্দু পালিতের গল্পের মূকাভিনয়ে রূপান্তর। দেখুন 86 নম্বর প্রশ্ন। 1907 খ্রিস্টাব্দে ধর্মপুত্র নামে লিও টলস্টয়ের গল্পের অনুবাদ কে করেন? ঠিক আছে। 1907 খ্রিস্টাব্দে ধর্মপুত্র নামে লিও টলস্টয়ের গল্পের অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন গ, কামিনী রায়। ঠিক আছে। তথ্যে আরও অনেক প্রশ্ন বেরাবে, যে 1310 বঙ্গাব্দে বা 1903 খ্রিস্টাব্দে 40 বৎসর নামে, কি নামে? 40 বৎসর নামে 1310 বঙ্গাব্দে 1903 খ্রিস্টাব্দে টলস্টয়ের একটি বড় গল্পের অনুবাদ করেন চণ্ডীচরণ সেন। টলস্টয়ের 7টি গল্পের অনুবাদ করেছেন কবি সমর সেন, অনুবাদ করেন মস্কোতে। টলস্টয়ের গল্প গ্রন্থ টলস্টয়ের 11টি গল্পের অনুবাদ করেন কে? দুর্গামোহন মুখোপাধ্যায়। টলস্টয়ের নাট্যকাহিনী অবলম্বনে মৃত্যুমোচন নাটকটি রচনা করেন কে? শৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। মৃত্যুমোচন নাটক তার নাট্যকাহিনী অবলম্বনে। বহু তথ্য দেওয়া আছে যেগুলো কিন্তু জানেন না আপনারা। 1875 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে রুস্কি ভেস্তনিক পত্রিকায় টলস্টয়ের আনা কারেনিনা 1878 প্রকাশকাল উপন্যাসটি প্রকাশিত হয়। হ্যাঁ, রুস্কি ভেস্তনিক পত্রিকায়। এটি এবং তার ওয়ার অ্যান্ড পিস 1869 প্রকাশকাল। এই উপন্যাসটি তাকে খ্যাতি ও অনেক অর্থ এনে দিয়েছিল। তার একটি শিশুপাঠ্য গ্রন্থ হলো এবিসি 1872। তাহলে এবিসি 1872 কার শিশুপাঠ্য গ্রন্থ? মনে রাখবেন, লিও টলস্টয়ের। তাহলে 27 নম্বর প্রশ্ন দেখুন। যদি আমি সব চরিত্র এই বইতে দিতে পারিনি, তাই আপনারা কিন্তু বেশিরভাগ ইম্পর্ট্যান্ট চরিত্রগুলো মনে রাখবেন। ডানকান, যে ছিল স্কটল্যান্ডের রাজা। ব্যাঙ্কো, যে ছিলেন ডানকানের সেনাপতি। ম্যালকম, ডানকানের পুত্র। ম্যাডকাপ, স্কটল্যান্ডের বীর ও ম্যালকমের সহযোগী। উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকে এই চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? মেন চরিত্র কিন্তু আমি দিইনি, তা ধরতে পেরে যাবেন আপনারা। উত্তর হচ্ছে অপশন ঘ, ম্যাকবেথ 1606 রচনাকাল। ঠিক আছে। এই নাটকে এই চরিত্রটি উল্লেখ পাওয়া যায়। তাছাড়া ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ এগুলো দিইনি, যাতে আমরা ধরতে পেরে যান। ঠিক আছে। সেই জন্য চরিত্রগুলো কিন্তু সব দিতে পারিনি, আপনারা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে। তো এই নাটকটির সূত্রপাত বা কাহিনীর সূত্রপাত কোথায় হয়েছিল? সেটা হচ্ছে হলিন সেটে। এরকম বহু তথ্য আছে, সেটা ট্র্যাজেডি, সুরে বাঁধা, এসব আর দিচ্ছি না এখানে। ঠিক আছে। তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। বাংলার এলিয়ট কাকে বলা হয়? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন গ, বিষ্ণু দেখে। ঠিক আছে। তথ্য দেখুন, তথ্যটা পড়া উচিত, তাই পড়াচ্ছি তথ্যটা, যে 30-এর দশকের গোড়া থেকে তিনি টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ শুরু করেন। কিন্তু প্রথম মনে রাখবেন, বাংলার এলিয়ট মানে প্রথম কিন্তু বিষ্ণুদের অনুবাদ শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জার্নি অফ দ্য ম্যাগি কবিতার অনুবাদ করেন তীর্থযাত্রী নামে। কিন্তু বাংলা এলিয়ট বিষ্ণুদেরকে বলে, কারণ অনেকগুলো কবিতা বিষ্ণুদেব অনুবাদ করেছেন। ঠিক আছে। কিন্তু সেটা দ্য জার্নি অফ দ্য ম্যাগি কবিতার বঙ্গানুবাদ করেছে তীর্থযাত্রী নামে। কিন্তু 30 দশকের গোড়ার দিকে টি.এস. এলিয়টের কবিতার অনুবাদ শুরু করেন তিনি 1932 খ্রিস্টাব্দে। এলিয়টের ওই দ্য জার্নি অফ দ্য ম্যাগি কবিতার অবলম্বনে কিন্তু রবীন্দ্র ঠাকুর লিখেছেন তীর্থযাত্রী, আর ইনি লিখেছেন রাজস্বীতে যাত্রা। ঠিক আছে। তো রবীন্দ্র ঠাকুর কী লিখেছেন? তীর্থযাত্রী। আর ইনি দ্য জার্নি অফ দ্য ম্যাগি কবিতার বঙ্গানুবাদ করেন 1932 খ্রিস্টাব্দে।
রাজস্বীতে যাত্রা নামে, ঠিক আছে। আর তিনি দ্য হলো ম্যান কবিতার বঙ্গানুবাদ করেন ফাঁপা মানুষ নামে, ঠিক আছে। তিনি আষাঢ় 1360 বঙ্গাব্দে বা 1953 খ্রিস্টাব্দে এলিয়ট রচিত 18টি ইংরেজি কবিতার বঙ্গানুবাদ করেন এলিয়টের কবিতা নামে। যদিও এই গ্রন্থের প্রথম সংস্করণে তার লেখা একটি প্রবন্ধ টমাস ট্যান্স এলিয়টও রয়েছে। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্র ঠাকুরের এককালীন ব্যক্তিগত সচিব, অধ্যাপক এবং সাহিত্য সমালোচক শ্রীযুক্ত অপূর্ব কুমার চন্দ্রকে। তার চোরাবালি অনেক 1938 বলে, কিন্তু 1937 বা 1344 হবে, ঠিক আছে। তার চোরাবালি 1937 বা 1344 পশ্চাৎপটেও দেওয়া আছে। কাব্যগ্রন্থে এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড সবচেয়ে বেশি, দ্য ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থের সর্বোচ্চ প্রভাব 1922 এবং দ্য হলম্যান 1925 কাব্যগ্রন্থের স্বল্প প্রভাব পড়েছে, ঠিক আছে। বাংলা অল ইন ওয়ান এই বইটা নিয়ে নেবেন। ধরুন 19 নম্বরের প্রশ্ন, 15 থেকে শেষ প্রশ্ন, ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার্ট দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন ক, দ্য ওয়ারি ব্লুজ 1926 খ্রিস্টাব্দ। ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম দ্য ওয়ারি ব্লুজ, প্রকাশ করেছে 1926 খ্রিস্টাব্দ, ঠিক আছে। দেখুন তথ্য আর পড়াচ্ছি না। লাস্ট প্রশ্ন অনুবাদ সংঘ থেকে একটাই প্রশ্ন আছে, সরি অনুবাদ সংঘ শেষ হয়ে গেছে 6টা প্রশ্ন। লাস্ট প্রশ্ন তোমার হচ্ছে থেকে মানে বঙ্গানুবাদ থেকে, যে ক্লিওপেট্রা ওয়াজ এ প্যারাগন অফ বিউটি বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? ক্লিওপেট্রা ওয়াজ এ প্যারাগন অফ বিউটি, সঠিক বঙ্গানুবাদ হচ্ছে উত্তর হচ্ছে অপশন ঘ, ক্লিওপেট্রা সুন্দরের সঠিক উপমা ছিলেন, ঠিক আছে। বঙ্গানুবাদ কিন্তু আমরা দিয়েছি, পরীক্ষা চলে এলে কিন্তু আমরা পারবেন না, তাই প্রত্যেকের সেটা 1-2 করে দিয়েছি। আমার এই বইটি কিনতে চান 8768830230 নম্বর যোগাযোগ করবেন, ঠিক আছে। ওটা বাংলা অল ইন ওয়ান, 4টা প্রমাণ দিয়ে দিলাম, 1, 2, 49, 50। বইটা দেখুন ছবি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ছবিগুলো, ঠিক আছে। বইটা কিনে নেবেন, হ্যাঁ করবেন, ঠিক আছে। দেখুন বইটার ছবি স্ক্রিনশট দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ ধন্যবাদ, শুভরাত্রি।